স্বাগত জানাচ্ছি সাধারণগঞ্জ থেকে বর্তমানে সাথে আছে আমি শামীম জাহেদি। রাজনৈতিক অস্থিরতায় $5 বিলিয়ন রপ্তানি আদেশ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে পোশাক খাতের সংশ্লিষ্টরা। এমন তথ্য জানিয়ে তারা বলছেন, পণ্যের শুল্ক ছাড় ও আকাশপথে পণ্য পাঠাতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন তারা। আজ আমাদের আলোচনার বিষয় রপ্তানি আদেশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম-এর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পোশাক রপ্তানিতে বিশ্বের চীনের পরই বাংলাদেশের অবস্থান। তবে দুদেশের রপ্তানির পরিমাণে আছে আকাশ পাতাল ব্যবধান। গেল কয়েক বছরে চীনে পোশাক শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ক্রেতারা সস্তা শ্রমবাজার হিসেবে ভিড়ে ছিলেন বাংলাদেশে। তবে তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর নতুন করে রাজনৈতিক অস্থিরতা তাতে বাদ সেধেছে, যার কারণে চীনের ছেড়ে দেওয়া বাজারের অনেকটাই ধরতে পারেনি বাংলাদেশ। তোমার দেশের রাজনৈতিক সমস্যা, এই সমস্যা আমরা চলে যাব আরেক দেশ। গত 4 মাসে ভারতে $5 বিলিয়ন বিজনেস চলে গিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। বাইরেরা এই সময় তারা দিতে চাচ্ছে না। এরপরও গেল 6 মাসে পোশাক খাতের রপ্তানি বেড়েছে আগের বছরের চেয়ে বেশি। তবে মালিকদের তাতে লাভ বাড়েনি, জানান বিজিএমইএ সভাপতি। তিনি জানান 76 ভাগ মজুরি বৃদ্ধির পরও পোশাকের দাম বাড়ায়নি বিদেশি ক্রেতারা। আকাশপথে পণ্য পাঠিয়ে আর মূল্য ছাড় দিয়ে বরং তাদের ধরে রাখতে গিয়ে লোকসানের মুখে আছেন বেশিরভাগ উদ্যোক্তা। 9,000 কোটি টাকার গার্মেন্টসের মাল আমাদের এয়ার শিপমেন্ট হয়েছে। 5,000 কোটি টাকার মাল আমরা ডিসকাউন্টে পেয়েছি। হাজার হাজার কোটি টাকার গার্মেন্টস এখন স্টকলোড হয়েছে। বাইরে বলছে এখন নিব না, আমরা পরের সিজনে নিব। ক্ষতি পোষাতে পোশাক খাতের উৎসে কর 0.5 ভাগ কমিয়ে দেয় সরকার। জানুয়ারি থেকে তা কার্যকরের আশ্বাস থাকলেও এখনো তা মেলেনি, দাবি করেন বিজিএমইএ সভাপতি। এখনো ফাইল আকারেই পড়ে আছে। এটা বাস্তবতার চেহারা আমরা এখন পর্যন্ত দেখি নাই। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রিয়াজ বিন মাহমুদ এবং ডক্টর মোহাম্মদ হেলাল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব মাহমুদ, প্রথম প্রশ্ন আপনার কাছেই। যে লোকসানের সম্মুখীন হয়েছে বলে আপনারা জানিয়েছেন, এখন যেটা হয়েছিল রাজনৈতিক একটা অসহিষ্ণুতা সহিংসতার মধ্যে আমরা যাচ্ছিলাম, সেই সহিংসতা এখন এই মুহূর্তে নাই। সো এই যে ক্ষতিটা এখন কি সামনের দিনগুলোতে যদি আপনারা এটা পুষিয়ে নিতে পারবেন বলে কি মনে হচ্ছে আপনাদেরকে? ধন্যবাদ জাহিদি ভাই আপনার প্রশ্নের জন্য। আসলে যেই ক্ষতিটা হয়ে গেছে, এটা ক্ষতিটা পুষিয়ে নিতে তো আসলে কিছু সময়ের প্রয়োজন। কারণ আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, বিজিএমইর প্রেসিডেন্ট, যে বায়াররা যে স্টক লটগুলি হয়েছে তারা বলছে এই সিজনে নেবে না, নেক্সট সিজনে নেবে। কারণ আপনি জানেন ইউরোপীয় আমেরিকাতে সিজন ওয়াইজ কালার এবং স্টাইল ওই হিসাবে বিক্রি হয়। কাজেই উইন্টারের মাল সামারে বিক্রি হবে না বা সামারের মাল উইন্টারে বিক্রি হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই একটা বছর আমার যে ব্যাংকিং এর যেই আপনার বিধিনিষেধ আছে, আপনার স্পেশালি বিআরপিডি সার্কুলার 14-15, তাতে তো আমাকে ক্লাসিফাইড করে দেবে, আমি তো ব্যবসা করার সুযোগই পাবো না। তো সেখানে কিন্তু আসলেই একটা বিশাল মানে যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা যে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাবে, এন্টারপ্রেনিয়ররা এই ব্যবসা থেকে বেরিয়ে আসতে বাধ্য হবেন, অনেকেই এক্সিট প্ল্যান চাচ্ছেন। আর যেটা আমরা দেখেছি যে আমাদের শিল্পে গ্রোথ আছে, কিন্তু এই গ্রোথটা কিসের বিনিময়ে হয়েছে সেটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট বললেন যে 5,000 কোটি টাকার মতো ডিসকাউন্ট হয়েছে। তার মানে যেই দামের ধরেন একটা জিনিসের মূল্য $100 থেকে থাকে, সেটা ডিসকাউন্টে হয়তো 20% 30% ডিসকাউন্টে $70 $80 ছেড়ে দিতে হয়েছে। তাহলে আপনার কিন্তু প্রফিট তো নাই, বরঞ্চ আপনার যে ব্রেক ইভেনও থাকতে পারছেন না আপনি। আর অ্যাট দ্য সেম টাইম যেই জিনিসটা হয়েছে যে মাল ইয়ারে শিপমেন্ট করতে হয়েছে। ইয়ারে যখন শিপমেন্ট করতে হয়, সারা বছরে যদি একটা দুটো ইয়ার শিপমেন্ট হয়ে যায় আপনার, তাহলে আপনার ওই বছরের প্রফিট তো মানে মোটামুটি ধরিয়ে নিতে হবে যে ওটা এয়ারে চলে গেছে। এবং আপনার এটাকে পুষিয়ে নিতে আবার সেই অপেক্ষা, এবং সেই অপেক্ষার সময়টা তারপরে আমাদের যেটা হয়েছে, নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হয়েছে ডিসেম্বর থেকে, সেখানে খরচ বেড়েছে। কিন্তু আমাদের বায়াররা কিন্তু এখনো সেই প্রাইসটা তারা বাড়াননি সেইভাবে। যারা বলছেন কেন বাড়াতে পারছেন না, এটা কি আপনাদের? তারা বলছেন যে তাদের আরো অন্যান্য দেশে, যেটা আমাদের প্রেসিডেন্ট বললেন যে আমাদের ইন্ডিয়াতে অর্ডার শিফট করছে, পাকিস্তানে অর্ডার শিফট করছে, ভিয়েতনামে অর্ডার শিফট করছে। এখন আপনি দেখেন ইউরোপিয়ান বা ইউনিয়ন বা আমেরিকান বায়াররা তারা কিন্তু আমাদের দেশ থেকে কিনতে বাধ্য না। যদিও অ্যাকর্ড অ্যালায়েন্সের একটা ইয়েতে আছে যে তারা 5 বছর অর্ডার কমাতে পারবেন না, কিন্তু বাস্তবতা হলো যে তারা কিন্তু আসলে অর্ডার শিফট করছেন। বড় বড় সকল বায়ার, আমি কারোর নাম মেনশন করতে চাই না গণমাধ্যমে, বাট তারা আসলে বাস্তবতা হলো তারা অর্ডার শিফট করে নিয়ে যাচ্ছেন। তার কারণ হলো তারা অন্যান্য দেশে হয়তো প্রতিযোগিতামূলক প্রাইস, কম্পিটিটিভ প্রাইস পাচ্ছেন, এবং সেটা হয়তো তাদের জন্য স্বাভাবিক, যেখানে তারা কম্পিউটার প্রাইস পাবে সেখানে চলে যাবে, সেটাই। আর আরেকটা দিকও আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে উৎসে কর বা যে সমস্ত ফ্যাসিলিটি, আমরা সেদিন একটা দৈনিক পত্রিকাতে দেখেছি যে গার্মেন্টস মালিকরা এই ফ্যাসিলিটিস পেয়েছেন, সেই ফ্যাসিলিটিসগুলি কিন্তু আমরা যতটুকু জানি যে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে,
কিন্তু সেটা এখনো আমরা বাস্তবায়িত হওয়ার সেই আলোর মুখ এখনো দেখেনি। ধন্যবাদ মাহমুদ। আমি এখানে পরে ফিরে আসবো। ডক্টর মোহাম্মদ হেলাল, জনাব মাহমুদ বলছিলেন যে আমাদের গার্মেন্টস প্রোডাক্টের যে দাম বায়াররা বাড়ায়নি, যদিও আমরা জানি যে আমাদের সেক্টরের বেতন বাড়ানো হয়েছে, ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। এই যে বাড়াচ্ছে না বা বাড়াতে পারছে না, এটা আসলে সমস্যাটা কোথায়, ঘাটতিটা কোথায়? এখানে বেশ কয়েকটা বিষয় এসছে, যেটা রিয়াজ ভাই বললেন। একে হলো আপনার পলিটিক্যাল যে ডিসরাপশনটা হয়েছে, রাইট। হ্যাঁ, যখনই এরকম অনিশ্চয়তা থাকে তখন ইন্টারন্যাশনাল বায়ার যারা, যে কোনো বায়ার যেটা করে, সে তার যে সোর্স থেকে আপনার ইম্পোর্ট করে নিয়ে যায় সেই সোর্সগুলো ডাইভার্সিফাই করার চেষ্টা করে। খুবই স্বাভাবিক। টু বি ইন দ্য সেফ সাইড। এখন দীর্ঘমেয়াদে দেখা যাবে যে এটা কি ডাইভার্সিফিকেশনের জন্য অন্যান্য জায়গায় গিয়েছে নাকি একেবারে বাংলাদেশ থেকে শিফট করে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর হলো ধরে নিচ্ছি যে অন্য জায়গায় কস্ট কম, এটা যে আমি অনুমান করি সম্ভব কিনা সেটা। রাইট। আমি যদি গত 5 বছরে যে ফিগার দিয়েছে বিজিএমই, সেখানে আপনার 16.25 অর্থাৎ 16% করে গ্রো করেছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। তো গত 5 বছরে যদি আপনার 16% গ্রো করে থাকে, আমি যদি এই টার্মিনাল পিরিয়ডটা বাদ দিই, তার মানে কি আপনি উন্নত বিশ্বে আপনি দেখবেন যে তার জিডিপি গ্রোথ যদি 2 থেকে 3% হয়, পোশাক আশাকের কিন্তু আপনার ওই ডিমান্ড এর চেয়ে বেশি বাড়ার কথা না। তো তাদের ডিমান্ড যদি 3% বেড়ে থাকে আর বাংলাদেশ যদি 16% যদি আপনার গ্রো করে থাকে, তার মানে কি অন্যদেরকে আন্ডারকাট করে আমরা নিয়ে এসেছি। অ্যাবসলিউটলি। ওকে, তার মানে আমাদের কস্ট অনেক কম ছিল। এখন যখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গায় শিফট করছে, এটা কি রাতারাতি অন্যরা আমাদের থেকে অনেক লেস কস্টলি হয়ে যাচ্ছে, নাকি সাপ্লাই নির্বিঘ্ন রাখতে পারছি না বলে, এবং আমাদের তাদের পারসেপশন যেটা যে এখানে কন্টিনিউয়াসলি এখান থেকে সাপ্লাই পাবে কিনা আনইন্টারাপ্টেড, সে তার কারণে ডাইভার্সিফাই করছে, সেটা সময়ে বের হয়ে আসবে। আর 2 নম্বর কথা হলো এই 16% গ্রোথ এটাই বলে যে বাংলাদেশ অন্য যে কোনো জায়গার থেকে চিপ। এখন সস্তা হওয়ার মানেটা কি? 2টা মানে হতে পারে। একটা হলো যে জিনিসটা বাংলাদেশ থেকে কিনছে সেটা ইন্ডিয়া থেকে কিনলে সে আপনার $100 লাগে, বাংলাদেশ থেকে যদি আপনার মনে করেন যে $99 কিনে, তাহলে বুঝবো যে বাংলাদেশ একটা কম্পিটিটিভ প্রাইসে আপনার ওই মার্কেটে আছে। কিন্তু আমরা যদি কামড়াকামড়ি করি তাহলে কি হবে? আমরা $80 সেল করে থাকতে পারি, তাহলে আমরা দাম পাচ্ছি না কেন? এখন আমাদের ভিতরে আমরা একটা কম্পিটিশন কিন্তু আছে। বাংলাদেশের মধ্যে যারা আপনার ম্যানুফ্যাকচারার আছে তারা কিন্তু এই চাঁদা কম্পিট করছে। অবশ্যই এটা থাকবেই। তো কম্পিট করলে মার্কেট ইকোনমিতে কম্পিট করলে যেটা হয়, যেহেতু আমাদের কমপ্লায়েন্স এবং অন্যান্য কারণে অনেক সময় দেখা গেছে কি যারা কমপ্লাই করে না তাদের কস্ট অনেক কম, যারা কমপ্লাই করছে তাদেরকে আন্ডারকাট করে। ফলে আপনি যে বার্গেনিংটা করবেন, আপনি একটা জায়গায় একটা হায়ার প্রাইস আপনি ক্লেম করবেন, আরেকজন যে কমপ্লাই করছে না সে যদি বলে আমি একটু কম দামে দেবো, কারণ এজেন্ট তো আছেই। সেসব কারণে নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি কতগুলো আছে? সেগুলো আপনার ওনার হ্যাঁ, আমি জনাব মাহমুদকে জানতে চাই। জাহিদি ভাই, আমি আসলে নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি যাওয়ার আগে ওনার 2-1টা প্রশ্ন একটু বলতে চাই। বলুন। সেটা হচ্ছে যে যেটা বললেন হেলাল ভাই, যে সেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে এটা ওপেন ইকোনমি, এখানে তো কম্পিটিটিভনেস থাকবে। এই গেল একটা লাইনে শেষ সেটা। আর সেকেন্ডলি হচ্ছে যে যেটা উনি বললেন যে আমরা আমাদের আপনার প্রাইস আগে চিপ ছিল, এখন কি হলো রাতারাতি যে অর্ডার শিফট করে যাচ্ছে। আমাদের আপনাকে দেখতে হবে যে আমাদের কম্পিটিটিভ কান্ট্রি যারা, ভিয়েতনাম বলি, চায়না বলি, ইন্ডিয়া বলি, তাদের সাথে আমাদের জিডিপি বলি আর আপনার পার ক্যাপিটা ইনকাম বলি, সেগুলি একটু কম্পেয়ার করতে হবে। আর আমি সেদিকে না যে বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থাটা একটু বলি। সেটা হচ্ছে যে আমার বর্তমান মিনিমাম ওয়েজ $69, ইন্ডিয়াতে $71। তো ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম আর আমার ইনকাম কি এক? ইন্ডিয়ার রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে আমি যেই রেটে আপনার বড় করছি মানি, সেই রেট অফ ইন্টারেস্ট কি এক? আচ্ছা, আমার লিড টাইম, প্রোডাকশন লিড টাইম করে আমি মাল পাঠানোর যে আমার যে সময়টা, সেই সময়টা ইন্ডিয়ার থেকে আমার অনেক বেশি। আমার কিন্তু প্রতিকূলতা অনেক আছে। লাস্টলি যেটা আমি বলতে চাই যে ইন্ডিয়ার ওয়ার্কারের কম্পিটিটিভনেস অর প্রোডাক্টিভিটি, যেটাই বলি আমি, ইন্ডিয়ার ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি 90%-এর উপরে, আর আমাদের 70%। তো সেইখানে কিন্তু আপনার দেখতে হবে একটা জিনিস, যে তারা 8 ঘন্টায় যত নাম্বার অফ পিসেস প্রোডাকশন দিতে পারছেন, আমরা কিন্তু সেইটা পারছি না। তো সেখানে আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রচুর প্রয়োজন রয়েছে। এবং আমরা কিন্তু বিজিএমই আমাদের উদ্যোগে, আমরা এডুকেশন মিনিস্ট্রি বলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় বলেন, প্রত্যেকের সাথে কাজ করে দেশের বিভিন্ন স্থানে যে সরকারি অবকাঠামোগুলি আছে ট্রেনিং সেন্টারের, সেগুলিকে ইউজ করে, এবং আমরা নিজেদের উদ্যোগেও কিছু ট্রেনিং সেন্টার ওপেন করে স্কিলড ওয়ার্কার নিয়ে আসার চেষ্টা করছি। কমপ্লায়েন্ট ফ্যাক্টরির মধ্যে আমি বলতে চাই, কোনো ব্র্যান্ড বায়ার নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করেন না। কাজী হেলাল ভাই এখানেও যেটা বলেছেন যে একটা নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি কম প্রাইসে কাজ নিয়ে যায়, সেটা সাবকন্ট্রাক্ট নিতে পারে। আর সাবকন্ট্রাক্টের ব্যাপারেও কিন্তু যেই অরিজিনাল বায়ারের কাজ হবে, সেই বায়ারের কমপ্লায়েন্স টিম কিন্তু ওই ফ্যাক্টরিটা দেখেন, তারপরেও সাবকন্ট্রাক্ট দেওয়ার সুযোগ থাকে। আমি কমপ্লায়েন্সের পরে আসছি। যে কথাটা আপনি বললেন, আমি কিন্তু ইন্ডিয়ার যে অ্যাডভান্টেজগুলো আছে
বা ভিয়েতনামের যে অ্যাডভান্টেজগুলো আছে প্রত্যেকটা আমি স্বীকার করছি। আমি শুধু বলছি গিভেন যে তাদের ওই অ্যাডভান্টেজ আছে, তারপরেও হঠাৎ করে এই 6 মাসে কি হলো যে আমাদের থেকে শিফট করছে, আমি কিন্তু ওগুলি সব অ্যাডমিট করছি। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বললাম যে যদি আপনার পলিটিক্যাল ক্রাইসিস একটা বিশাল পলিটিক্যাল ক্রাইসিসটার কারণে একটা যেটা বিশাল হচ্ছে, পয়েন্ট ওটা ছিল, একটা point ছিল। ইলেকশন ইয়ার বাইরে আগে আপনাদের থেকে cost বেড়েছে, right, প্রিকশন right। নিয়েছিল। জি, আরেকটা ব্যাপার ছিল, সেটা আমি বললাম যে যদি কমপ্লায়েন্স যে অনেকেই কমপ্লাই করছে না, এটা তো আমরা মানে বাইরের যে রেসপন্স ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটা, এবং এটা কিন্তু বিজিএমই চাচ্ছে না তা না, কারণ আমি জানি যে কমপ্লায়েন্স যদি ভালো হয় BGMO চায় যে BGM এর জন্য non-compliant ভালো। থাকবে না। হ্যাঁ, আমি কিন্তু এটা ইন্ডাস্ট্রি মালিকদের বিপক্ষে গিয়ে বলছি, পক্ষে বলছি। হ্যাঁ। কিন্তু কথা হলো যে যদি কমপ্লাই সবাই করে আর যে সবাই কস্ট বেড়ে যায়, যদি আপনার মিনিমাম ওয়েজ বাড়ার কারণে সবার আপনার কস্ট বেড়ে যায়, সবার কস্ট বেড়ে গেলে কিন্তু আপনার বাড়তি কস্টে সবাই কামড়াকামড়ি করবে। তার মানে কি? তার মানে আপনারা কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে যে বায়ার, তার কাছে কিন্তু সবাই হায়ার প্রাইসে বার্গেনিং করবে। তখন আপনি দেখবেন যে ইন জেনারেল যদি আপনার কস্ট বেড়ে যায়, যতক্ষণ না আমার প্রতিযোগী আছে ওয়ার্ল্ড মার্কেটে যারা, তাদের থেকে বেশি আমি কস্টে চলে যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার দামটাও বেড়ে আসবে। আপনি যদি ধরে রাখছেন যে প্রাইসটা একই জায়গায় থাকবে, প্রাইসটা একই জায়গায় থাকবে এবং আমরা বেশি ওজন পে করব। ধন্যবাদ ডক্টর হেলাল। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা কথা বলছি রপ্তানি আদেশ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ হেলাল। ডক্টর মোহাম্মদ হেলাল, জনাব রিয়াজ বিন মাহমুদ, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাহমুদ, আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে আমাদের এক্সপোর্ট অর্ডারের যে আছে পাচ্ছি, এটা সরে যাচ্ছে অন্যান্য দেশগুলোতে। এক্ষেত্রে যে সরে যাচ্ছে, এবং এটা আমরা ধরে নিতে পারি যে সরে যাওয়ার কারণ ছিল যখন আমাদের গত 6 মাসে যে রাজনৈতিক সহিংসতা চলছিল, সেটার বড় কারণ ছিল। এখনো কি এই সরে যাওয়া অব্যাহত রয়েছে? জাইদি ভাই, আসলে এটা সময়ের পরিপ্রেক্ষিতে বলা যাবে, তবে আমরা যেটা দেখেছি বিজিএমই এর আমাদের ইউডির যে ট্রেন্ডটা আছে, সেই ট্রেন্ডটা এখনো উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়েনি, এটা কিন্তু কমতির দিকে। প্লাস আমাদের মেশিনারি ইম্পোর্টের ট্রেন্ডটাও যদি আমরা দেখি, সেটাও গত জানুয়ারি মাসে যেটা আছে সেটাও ডিসেম্বর থেকে কমেছে। কাজে এখন কিন্তু সবাই, আমার মনে হয় যে এমন একটা পরিস্থিতি যে ওয়েট অ্যান্ড সি দেখছেন, সবাই অবজার্ভ করছেন, যেমন বায়াররা তেমন ম্যানুফ্যাকচারাররা যারা ইনভেস্ট করবেন, হয়তো ইনভেস্টররা সবাই কিন্তু এরকম একটা পর্যায়ে আছেন। কারণ সকলেরই একটা হয়তো এই মুহূর্তে একটা ধারণা আছে যে পলিটিক্যাল সিচুয়েশন ঠিক হয়ে গেছে, কিন্তু আবার কেন কিছু যদি হয়। তো আমার মনে হয় যে সেটা হয়তো সময়ের সাথে সাথে হয়তো আর 1-1.5 মাস গেলে যদি সিচুয়েশন নর্মাল থাকে, আমরা সবাই আশা করি ইনশাল্লাহ থাকবে, তার সাথে সাথে আমার মনে হয় যে এই সংশয়টা কেটে যাবে। কারণ আমরা যেটা চাই যে রাজনীতিবিদরা রাজনীতি করেন জনগণের জন্য, এবং আমরা সেটা বিনীতভাবে অনুরোধ করব সকল রাজনীতিবিদদেরকে যে এটা যেন আমরা আবার যেন গত বছর আমরা যে লাস্ট মানে ফেজে যে প্রবলেমগুলি ফেস করেছি, যতগুলি মানুষ প্রাণ দিয়েছেন, এরকম ধরনের যেন প্রবলেম আমরা আমাদের দেশে আর না দেখি। কারণ ইলেকশন হবে, ইলেকশনে ওনারা পার্টিসিপেট করবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তারা দেশের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে বলে আমরা মনে করি। তো এখন অর্ডার শিফট করছে কিনা এটা আরো 2 মাস 3 মাস গেলে এটা বোঝা যাবে যে বায়ারদের ট্রেন্ডটা কি। কিন্তু আমরা যতটুকু জেনেছি, আমরা বায়ার্স ফোরামের সাথে মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব এবং শ্রম সচিব সহ আইএলও সহ একটা মিটিং করে বায়ারদেরকে আমরা তাদের ট্রাস্ট ফিরিয়ে আনার এবং তাদের কনসেনসাসে আনতে চেয়েছি, এবং সেই জন্য কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রীকে দিয়েও কথা বলিয়েছি এবং উনিও আশ্বাস দিয়েছেন বায়ারদেরকে যে দেশে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান থাকবে এবং তারা অর্ডার প্লেস করতে পারে নির্বিঘ্নে, ব্যবসা বাণিজ্যের কোনো সমস্যা হবে না। তো সেটা আমরা আশা করি যে সেই অবস্থা যদি বিরাজ করে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আবার কোনো ধরনের প্রবলেম তৈরি হয় তাহলে কিন্তু, কারণ এখনো কিন্তু বিশ্বাসের জায়গাটা বায়ারদের পুরোপুরি আস্থায় আমরা নিয়ে আসতে পারিনি। ডক্টর হেলাল, আপনার কি মনে হয় রাজনৈতিক পরিস্থিতি থেকে আমরা এখন আমাদের কি হওয়া উচিত আসলে? রেজ ভাই যেটা বললেন প্রপারলি, যে আস্থার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল অনিশ্চয়তা আবারও দেখছি না, কিন্তু এটাকে কিভাবে পারসিভ করবে বাইরের আপনার যারা বায়াররা আছে, তাদের পারসেপশনের উপর ডিপেন্ড করবে। তারা যদি মনে করে যে না সামনের দিকে আবার আমরা দেখবো যে এটা আবার সামনে চলে এসছে, এখন যে ডাইভার্সিফিকেশনের কথা আমরা বলছি, হ্যাঁ, যে রিস্ক মিনিমাইজেশনের জন্য তারা অন্যান্য মার্কেটে যাওয়ার একটু কস্ট বেশি হলেও যাবে, তাই না? তো সেটা তারা কতটা নিচ্ছে যে না সামনে এরকম কিছু হবে না, তো সেটার উপর খানিকটা ডিপেন্ড করবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার বিনিয়োগের মতো বিষয় কিন্তু আপনার দীর্ঘমেয়াদী যে আপনার মানে সম্ভাবনা বা পারসেপশন তার উপর ডিপেন্ড করে। ফলে উনি যে কথাটা বললেন যে আমাদের যে আমদানি, সে আমদানির 75% কিন্তু আপনার হলো গিয়ে উৎপাদন এবং উৎপাদনের সাথে যে আপনার ক্যাপিটাল মেশিনারি তার সাথে সম্পর্কিত। তো সেখানে কিন্তু আমরা নেতিবাচক ট্রেন্ড কিন্তু দেখেছি। ফলে ওটার মধ্যে একটা বিশাল একটা লিঙ্ক কিন্তু আপনার আছে আমাদের এক্সপোর্টের সাথে, কারণ আমরা যে গার্মেন্টসে এক্সপোর্ট করছি
তার সাথে সাথে কিন্তু আমরা ইম্পোর্টও করছি। আচ্ছা। ফলে ওখানে যদি আমরা হিউজ সার্জ না দেখি, তার মানে কি আমরা বুঝবো যে এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের স্থতগতি রয়ে গেছে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়, আপনি তো টাইমের শর্টেজে আছেন, সেখানে আমার মনে হয় যে এখনো পর্যন্ত কিন্তু মানে আমরা লোকালি দেখতে পাচ্ছি না যে ইনভেস্টমেন্টের পিক আপটা। ইট উইল টেক টাইম, সময়ে বলবে যে আসলে এটা কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ ডক্টর হেলাল। আমাদের একজন দর্শক সেলিম, উনি জানতে চাচ্ছেন যে গার্মেন্টস সেক্টরে ক্যারিয়ার করতে হলে আসলে কোথা থেকে শুরু করা উচিত। জনাব মাহমুদ, আপনি বলছিলেন যে আমাদের দেশে এফিসিয়েন্সি অভাব কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, শ্রমিকদের এবং সব লেভেলে। সেক্ষেত্রে আসলে যদি আমরা এফিসিয়েন্সিকে বাড়াতে চাই, এবং আমাদের দর্শক যে প্রশ্ন পাঠিয়েছেন, আমরা কোন দিকে নজর দেওয়া উচিত এবং কি করে আসলে এফিসিয়েন্সি বাড়ানো যায়? ধন্যবাদ। আমি দর্শকের প্রশ্নটার আগে উত্তর দিই যে উনি ক্যারিয়ার শুরু করতে চান গার্মেন্টসে বলছেন, তো কিভাবে শুরু করতে চান? আপনারা সকলে জানেন যে আমাদের বিজিএমইর উদ্যোগে 2000 সালে আপনার বিজিএমই ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি উত্তরাতে অবস্থিত, সেটা শুরু হয় এবং এর পরে এটা আপনার মাননীয় প্রধানমন্ত্রী গত 1.5 বছর আগে এটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পারমিশন দেন এবং এখন এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে কাজ করছে। তো সেখানে কিন্তু আমাদের বিভিন্ন মার্চেন্ডাইজিং এর, তারপরে আপনার প্রোডাকশন রিলেটেড বিভিন্ন শর্ট কোর্সেস আছে, 4 বছরের অনার্স কোর্স আছে, মাস্টার্স এমবিএ আছে। এখন ওনার জন্য কোনটা সুইটেবল হবে, কোনটা রিলেটেড হবে, ফ্যাশন ডিজাইনিং আছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং আছে, নিট মার্চেন্ডাইজিং আছে। তো সেটা আমি অনুরোধ করবো ওনাকে যে ইউনিভার্সিটিতে এসে সেই সাবজেক্টগুলি দেখে উনি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান, পাশ করার পরে ডেফিনেটলি হি হ্যাজ এ ভেরি গুড ক্যারিয়ার। আচ্ছা, আরেকটা যে প্রশ্নটা ছিল আপনার, সেটা হচ্ছে যে আমাদের ইয়ের ব্যাপারে আপনি যে প্রশ্নটা করলেন, এফিসিয়েন্সির কথা বলছেন। এফিসিয়েন্সির ব্যাপারে আমাদের আরেকজন দর্শক একই প্রশ্নই করছেন, উনি বলতে চাচ্ছেন যে ভেরি ফিউ কোম্পানিজ ক্যালকুলেটিং ফ্যাক্টরি এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, এই জিনিসগুলো আসলে দেখা হচ্ছে না। একদম কারেক্ট। এবং সেই জন্যই আমরা বলছি যে আমরা বিজিএমই থেকে প্রোডাক্টিভিটি সেল খুলেছি এবং আমরা গত 2-3 দিন আগে আপনাদের টিভিতেও দেখানো হয়েছে, আমরা ইম্প্যাক্টের সাথে একটা এমইউ সই করেছি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এবং আমরা আপনার যেমন ইউসেপের সাথে কাজ করছি, আমরা ইউনিডোর সাথে কাজ করছি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা স্টেপের সাথে কাজ করছি। আমরা চেষ্টা করছি যে আপনার সরকারি অবকাঠামোগুলিকে, যেই ট্রেনিং ইনস্টিটিউটগুলি আছে বিভিন্ন জেলায়, হিল ট্র্যাক্সে আছে, নর্থ বেঙ্গলে আছে, সাউথ বেঙ্গলে আছে, প্রত্যেকটা জায়গাতে আমরা ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে গড়ে তুলে আমরা মেশিন সাপ্লাই দিয়ে সেখানে ট্রেনার পাঠিয়ে আমরা চেষ্টা করছি যে দক্ষ শ্রমিক নিয়ে আসতে আমাদের গার্মেন্টসে। কারণ আমাদের আসলে প্রপার কোনো ট্রেনিং এর জায়গা নেই এবং সেটা না থাকার ফলে ওই হ্যান্ডস অন ট্রেনিং, কাজে নেওয়ার পরে ট্রেনিং নিতে হচ্ছে এবং সেটার কারণেই আমাদের প্রোডাক্টিভিটিটা পিছিয়ে আছে। আমরা অন দ্য জব ট্রেনিং করছি, এর বাইরে আসলে আমরা কি করতে পারি? যদি মজুরি বেশি দিতে আমরা চাই, তাহলে প্রোডাক্টিভিটি বাড়তে হবে ডেফিনেটলি, কারণ এটা প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে মজুরি। আর সেখানে আরেকটা জিনিস যেটা আমাদের এখনো পর্যন্ত অদক্ষতা শ্রমিকদের মধ্যে আছে, আনস্কিল বলেই তাদের ওয়েজ যেমন কম, প্রোডাক্টিভিটিও কম। তারপরেও আপনি দেখেন আমাদের যে কম্পিটিটর যারা আছে তাদের তুলনায় আমাদের অ্যাডভান্টেজটা কোথায়? এই লেভারে। তো এই লেভারটা একটু প্রোডাক্টিভিটি কম্পেয়ার করলেও এটা অ্যাডজাস্ট করার পরে একটু চিপ। সেই লেভার যদি আরেকটু প্রোডাক্টিভ হয়, তাহলে কিন্তু প্রফিটেবিলিটি ঠিক রেখে বা প্রফিটেবিলিটি বাড়িয়ে কিন্তু বেশি ওয়েজ দেওয়া যায়। ফলে আমার কাছে মনে হয় যারা ওইদিকে অন্যদিকে অ্যাডভোকেসি করছে শ্রমিকের জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর দিক থেকে আমাদের কিন্তু এবং আমাদের মনে আসলে একটা ব্যালেন্স তৈরি করতে হবে সব জায়গাটায়। এক্স্যাক্টলি সেটাই। ধন্যবাদ ডক্টর হেলাল, ধন্যবাদ রিয়াজ বিন মাহমুদ। এই অনুষ্ঠান আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজন আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।